নমস্কার মাই ডিয়ার স্টুডেন্টস। আজ দা হিন্দু থেকে আরেকটি ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে এখানে ডিসকাস করছি। ঠিক আছে, দেখো নিউজটা কি, হোয়াই ইজ ইন দিস নিউজ। ঠিক আছে, প্রথম দেখো, ভারতের সুপ্রিম কোর্ট বর্তমানে সিবিএসসি এর যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আছে ওইটা বাস্তবায়নকে চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক পেটিশনের শুনানি করছে। মানে সিবিএসসি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকে আছে এটার মধ্যে চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, তাই অনেকগুলা চ্যালেঞ্জ এখানে করা হয়েছে, এই চ্যালেঞ্জের পেটিশন গুলার এখন শুনানি করছে। দেখো, শুনানির সময় কোর্ট প্রশ্ন তুলে যে ইংলিশকে সত্যি নন নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা যায় কি না, এবং জার্মান, ফ্রেঞ্চ, স্পেনিশ এন্ড আরবিকের মতো বিদেশি ভাষার সঙ্গে একই শ্রেণীতে রাখা কতটুকু যুক্তিযুক্ত। ঠিক আছে, দেখো কোর্ট আরো সিবিএসসি সার্কুলারে ব্যবহৃত সিবিএসসি সার্কুলার দিয়েছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যে সার্কুলারটা দিয়েছে এখানে ব্যবহৃত নেটিভ ল্যাঙ্গুয়েজ শব্দবন্ধটি পরীক্ষা করে দেখে এবং মন্তব্য করে যে এই শব্দটির মধ্যে কলোনিয়াল ওভারটিউন যেটা ঔপনিবেশিক অভিঘাত রয়েছে এবং ভারতের কনস্টিটিউশনে এমন কোনো পরিভাষা ব্যবহৃত হয়নি, এটা সুপ্রিম কোর্ট বলছে। একই সঙ্গে কোর্ট ভারতীয় ভাষাগুলির প্রসার ঘটানোর যে কনস্টিটিউশনাল অবজেক্টিভ আছে বা সাংবিধানিক লক্ষ্য আছে এটা নিয়েও আলোচনা করে এবং নতুন ল্যাঙ্গুয়েজ পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে স্কুলগুলির সামনে থাকা টিচার শর্টেজ, টেক্সট বুক অ্যাভেলেবিলিটি এবং রিসোর্স যে কনস্ট্রেন্ট আছে তার মতো বাস্তব সমস্যাগুলিকেও গুরুত্ব দেয়। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি, এটা অ্যাকচুয়ালি এই কেসটা এসছে কোথায়, দেখো হোয়াট ইজ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হলো ল্যাঙ্গুয়েজ এডুকেশন পলিসি, যার উদ্দেশ্য কি ছিল, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে ভাষিকতা এবং ন্যাশনাল ইন্টিগ্রেশনকে উৎসাহিত করা। ঠিক আছে, লেটেস্ট সিবিএসসি ফ্রেমওয়ার্ক কি ছিল, ক্লাস 9 এর অধীনে যেটা শিক্ষার্থীদের 3টি ভাষা 3 ল্যাঙ্গুয়েজ অধ্যয়ন করতে হবে, এর মধ্যে কমপক্ষে 2টি ভাষা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ভারতীয় ভাষা হতে হবে। স্কুলগুলিকে ইংলিশ শিডিউলের অন্তর্ভুক্ত স্কুলগুলিকে 8 শিডিউলের অন্তর্ভুক্ত ভারতীয় ভাষাগুলি পড়ার সুযোগ শিক্ষার্থীদের দিতে হবে। এই পলিসিটি ন্যাশনাল এডুকেশন পলিসি মানে এনইপি যেটা 2020 তার বাস্তবায়নের একটা অংশ। আচ্ছা, পলিসির উদ্দেশ্যটা কি, দেখো মাল্টিলিঙ্গুয়ালিজমকে উৎসাহিত করা, ভারতীয় ভাষা সংরক্ষণ ও প্রসার ঘটানো, ভাষাগত বৈচিত্র্যকে রক্ষা করা, জাতীয় ঐক্য শক্তিশালী করা। ঠিক আছে, এটা হচ্ছে পলিসির লক্ষ্যটা। এবার প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য ইস্যু রিচ দ্য সুপ্রিম কোর্ট, এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে কেন গেল। দেখো, একাধিক প্যারেন্টস, স্টুডেন্টস এবং এডুকেশনাল যারা স্টেক হোল্ডার্স যারা এডুকেশনের সাথে যারা জড়িত তারা সিবিএসসির সার্কুলারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। তাদের প্রধান যুক্তিগুলা কি ছিল, দেখো প্রধান যুক্তি হচ্ছে টিচার শর্টেজ, এটা একদম জেনুইন, অনেক স্কুলে পর্যাপ্ত ল্যাঙ্গুয়েজ টিচার নেই, একাধিক ভারতীয় ভাষা পড়ানোর জন্য প্রয়োজনীয় মানব সম্পদ যেটা হিউম্যান রিসোর্স এটা অনুপস্থিত। ঠিক আছে, ল্যাক অফ টেক্সট বুক আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু, দেখো অনেক শিডিউল ল্যাঙ্গুয়েজের এখনো পর্যাপ্ত টেক্সট বুক পাওয়া যাচ্ছে না, মানে ওই শিডিউল ল্যাঙ্গুয়েজের জন্য। ঠিক আছে, ফলে শিক্ষার্থীদের জন্য ভাষা শেখা কঠিন হয়ে পড়ছে। নেক্সট দেখো, বার্ডেন হয়ে যাচ্ছে কার উপর, শিক্ষার্থীর উপর। অনেক শিক্ষার্থীকে সম্পূর্ণ নতুন ও অপরিচিত ভাষা শিখতে হতে পারে, নতুন ভাষার দক্ষতা অর্জন করে পরীক্ষায় অংশ নেওয়া তাদের জন্য কঠিন হতে পারে। ঠিক আছে, তারপর আছে কি ইনএডুকেট প্রিপারেশন, মানে পিটিশনারদের দাবি ছিল যে পলিসিটি বাস্তবায়নের আগে পর্যাপ্ত শিক্ষক, বই, পরিকাঠামো এগুলো প্রস্তুত করা হয়নি, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন হয়েছে বিফোর এডুকেট প্রিপারেশন, মানে অনুষ্ঠান স্টার্ট অথচ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়নি, আগে থেকে কি কি প্রিপারেশন নেওয়া দরকার এটা করা হয়নি, এটা পিটিশনারদের দাবি বা পিটিশনারদের চিন্তা এটা হতে পারে। ঠিক আছে, দেখো ক্লাসিফিকেশন অফ ইংলিশ। এবার আরেকটা বিষয় আছে কি, পিটিশনাররা প্রশ্ন তুলেছে যে ইংলিশকে নন নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে চিহ্নিত করা কতটা যুক্তিসঙ্গত। ইংলিশ ভারতের শিক্ষা বলো, প্রশাসন বলো, বিচার ব্যবস্থা বলো, কর্মসংস্থান বলো, সব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তার ডিটেলস আমরা পরে দেখবো। তাই ইংলিশকে জার্মান, ফ্রেঞ্চ আর স্পেনিশের মতো বিদেশি ভাষার সঙ্গে একই শ্রেণীতে রাখা নিয়ে এখানে বিতর্ক তৈরি হয়েছে, এটা স্বাভাবিক হবে। এবার কি কোয়েশ্চেন্স রেজড বাই দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কি কি কোয়েশ্চেন এখানে রেজ করেছে। প্রথম যেটা দেখো, ইজ ইংলিশ রিয়েলি নন নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, প্রশ্ন। শুনানির সময় জাস্টিস জয়মাল্য বাগচি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেন, ক্যান ইংলিশ বি কনসিডার্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন তুলেছে, মানে ইংরেজিকে কি ভারতীয় ভাষা হিসেবে বিবেচনা করা যেতে পারে। কোর্টের পর্যবেক্ষণ, কোর্ট যেটা দেখলেন, কোর্ট এখানে সুপ্রিম কোর্ট এখানে উল্লেখ করেন যে ইংলিশ ভারতের 300 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে, এটি ভারতীয় সমাজের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে ইংলিশ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কোন কোন ক্ষেত্রে, দেখো হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলো, জুডিশিয়ারির ক্ষেত্রে বলো, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বলো, বিজনেস কমার্সের ক্ষেত্রে, সায়েন্স এন্ড টেকনোলজির ক্ষেত্রে,
সবখানে ইংলিশটা এখন জড়িয়ে গেছে। তো ভারতের একাধিক স্টেটের অফিসিয়াল কমিউনিকেশনও ইংলিশে বা কমিউনিকেশনের জন্য এখানে ইংলিশ ব্যবহৃত হয়। তাই বলছে ইংলিশকে কি শুধুমাত্র একটি ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা উচিত, নাকি এটি ভারতীয় যে লিঙ্গুইস্টিক রিয়েলিটি আছে তার অবিচ্ছেদ্য একটা অংশ উঠেছে? এটা হচ্ছে কোর্টের এখানে অবজারভেশন। অর্থাৎ দীর্ঘদিনের ব্যবহার ও সাংবিধানিক স্বীকৃতির প্রেক্ষিতে ইংলিশকে শুধুমাত্র বিদেশি ভাষা হিসেবে দেখা কতটা যুক্তিযুক্ত, এটাই এখন কোর্টের প্রশ্ন, মানে কোর্ট এই প্রশ্নটি তুলেছে। দেখো, হোয়াট ডাজ নেটিভ ল্যাঙ্গুয়েজ মিন? এবার নেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে বুঝেটা কি? দেখো, সুপ্রিম কোর্ট সিবিএসই সার্কুলারে ব্যবহৃত নেটিভ ল্যাঙ্গুয়েজ কতটা, এটা নিয়ে প্রশ্ন তুলেছে। দেখো, জাস্টিস বাগচির পর্যবেক্ষণটা কি, উনি কি বলছেন, নেটিভ শব্দটির শিকড়টা অনেকটা কলোনিয়াল এরায়, মানে কলোনিয়াল সময়, যেটা ঔপনিবেশিক যুগ ছিল, ব্রিটিশের সময় যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর ব্রিটিশ পার্লামেন্ট যখন আমাদের রুল করতো ইন্ডিয়া, তখনের কথা। ব্রিটিশ রুলার্স প্রায় নেটিভ শব্দটি কেন ব্যবহার করতেন? তারা ব্যবহার করতেন কারণ ইন্ডিয়ানদের মধ্যে আর ইউরোপিয়ানের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। আমরা নেটিভ আর তারা ইউরোপিয়ান, তাই শব্দটির মধ্যে একটি কলোনিয়াল কনোটেশন এখানে রয়েছে। কোর্ট মন্তব্য করেন যে ভারতের কনস্টিটিউশন সচেতনভাবে এই শব্দটি ব্যবহার করেনি যখন কনস্টিটিউশন রচনা হচ্ছিল, কারণ জানে এই নেটিভ শব্দটা ব্যবহার করলে এটা কি দেখাচ্ছে, এটা একটা ব্রিটিশ টাইপ দেখা যাবে। ঠিক আছে, এবার কনস্টিটিউশনাল টার্মিনোলজি দেখো, মানে সংবিধানে ব্যবহৃত ভাষা সংক্রান্ত পরিভাষাকে দেখো। ভারতের কনস্টিটিউশন সাধারণত নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার করেছে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি কি বলছে? মাদার টাং মানে মাতৃভাষা, তুমি ইউজ করতে পারো। ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে আঞ্চলিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি ভাষা, আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ভারতীয় ভাষা। কোথাও ওইখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ কথাটা বলা হয়নি। এবার কনস্টিটিউশনে যা ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোর্টের প্রশ্ন এই কারণেই সুপ্রিম কোর্ট জানতে চায় সিবিএসই এর নেটিভ ল্যাঙ্গুয়েজ পরিভাষা কি সাংবিধানিকভাবে উপযুক্ত এবং যুক্তি সম্পূর্ণ, ঠিক আছে, বা সঙ্গতিপূর্ণ কিনা। কোর্টের মতে যখন কনস্টিটিউশন নিজেই মাদার টাং, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শব্দ ব্যবহার করে, তখন নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো কলোনিয়াল এর টার্ম এখানে কতটা যুক্তিপূর্ণ এখানে বা কতটা যৌক্তিক, এটা বিচার করতে হবে সিবিএসই কে। এবার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অন ল্যাঙ্গুয়েজ দেখো, ভাষা সম্বন্ধে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা কি। এখানে বলছে ভারতের ফেডারেল স্ট্রাকচারে ভাষা একটি অত্যন্ত সেন্সিটিভ আর ইম্পর্টেন্ট ইস্যু। দেশের ভাষাগত বৈচিত্র্য বজায় রাখা এবং জাতীয় ঐক্য এখানে রক্ষা করার জন্য কনস্টিটিউশনে কি আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রভিশন রাখা আছে। দেখো, আর্টিকেল 343 তে কি বলছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন মানে কি, হিন্দি কি হবে, দেবনাগরী স্ক্রিপ্টে হলো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কার এটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। তবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 তে ইংলিশ ও ইউনিয়ন গভর্নমেন্ট, ইংলিশটাও ইউনিয়ন গভর্নমেন্টের অফিসিয়াল পারপাসে ব্যবহৃত হয়ে আসছে। ঠিক আছে, আর্টিকেল 345 কি বলছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেটস, প্রতিটি স্টেট নিজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে পারে। স্টেটগুলি বেছে নিতে পারে হিন্দি, ইংলিশ, এনি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এক্সাম্পল যেমন আসাম বেছে নিতে পারে আসামিজ, তামিলনাড়ু তামিল, ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি, নাগাল্যান্ড ইংলিশ বেছে নিতে পারে। ঠিক আছে, দেখো এরকম। এবার আর্টিকেল 346 কি বলছে, কমিউনিকেশন বিটুইন গভর্নমেন্টস এর মধ্যে কমিউনিকেশন। এই আর্টিকেল নির্ধারণ করে যে স্টেট টু স্টেট কমিউনিকেশন কোন ল্যাঙ্গুয়েজ হবে, স্টেট টু ইউনিয়ন কমিউনিকেশন কোন ল্যাঙ্গুয়েজ হবে। ঠিক আছে, আর্টিকেল 347 কি বলছে, যদি কোনো স্টেট এর জনসংখ্যার একটি সাবস্টেন্সিয়াল সেকশন, মোটামুটি ভালো একটা সেকশন, কোন নির্দিষ্ট ভাষার স্বীকৃতি দাবি করে, তাহলে প্রেসিডেন্টকে সেই ভাষাকে বিশেষ স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিতে পারেন। ঠিক আছে, এটা আর্টিকেল 347 বলা। ঠিক আছে, পারপাসটা কি, পারপাসটা হচ্ছে যেন লিঙ্গুইস্টিক যে মাইনরিটি আছে তার ভাষাগত অধিকার রক্ষা করা। এবার আর্টিকেল 350 মানে মাদার টাং এডুকেশন কি বলছে কথা দেখো, এটা পরবর্তী সময় এড করা হয়েছে। স্টেটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রাইমারি স্টেজে শিশুদের মাদার টাং এর শিক্ষার জন্য পর্যাপ্ত সুবিধা প্রদান করতে হবে। এর দরকারটা কি দেখো, মাদার টাং এডুকেশন সাংবিধানিক ভিত্তি, এনইপি 2020 এর অন্যতম ভিত্তি। দেখো এটা কত ইম্পর্টেন্ট, শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট উন্নত করতে সাহায্য করে, ইনক্লুসিভ এডুকেশনকে উৎসাহিত করে, কোনটা, মাদার টাং। আর্টিকেল 350 বি কি বলছে, স্পেশাল অফিসার নিয়োগ করতে হবে কিসের জন্য, লিঙ্গুইস্টিক মাইনরিটির জন্য, মানে প্রেসিডেন্ট একজন স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটির জন্য নিয়োগ করতে পারেন। রেসপন্সিবিলিটি কি থাকবে, ওই অফিসারের ল্যাঙ্গুয়েজ রিলেটেড যত সেফগার্ড আছে এটা বাস্তবায়ন পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে কিনা, এটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখাশোনা করা, লিঙ্গুইস্টিক মাইনরিটিস এর অভিযোগ তদন্ত করা, প্রেসিডেন্টের কাছে রিপোর্ট জমা দেওয়া। ঠিক আছে, পারপাসটা কি, ভাষাগত সংখ্যালঘুদের অধিকারকে সুরক্ষা দেওয়া। ঠিক আছে, এবার আর্টিকেল 351 কি বলছে, প্রমোশন অফ হিন্দি। ইউনিয়ন গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে আর্টিকেল 351 হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রসার ঘটাতে। ঠিক আছে, হিন্দিকে ভারতের বিভিন্ন ভাষার উপাদান গ্রহণ করে সমৃদ্ধ করতে, হিন্দিকে একটি মডার্ন মিডিয়াম অফ এক্সপ্রেশন হিসেবে তুলে ধরতে। ঠিক আছে, এবার 8th শিডিউল অফ ইন্ডিয়া, 8th শিডিউল কি বলছে দেখো, ইন্ডিয়া যে 8th শিডিউল আছে সেখানে 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত আছে। ইম্পর্টেন্স দেখো এই ল্যাঙ্গুয়েজগুলো,
constitutional recognition, government support, language development program, representation of official bodies, use of UPSC and other competitive exam, promotion through Sahitya Academy and other institutions, ঠিক আছে। এবার লিস্ট অফ 22 শিডিউল ল্যাঙ্গুয়েজ দেখো, 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ কি কি আছে আমরা দেখেন। আসামিস আছে, বেঙ্গলি আছে, বড়ো ল্যাঙ্গুয়েজ ডোগরি, তারপর গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মাইথালি, মালায়ালাম, মণিপুরি, তারপর আছে মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সান্থালি, সিন্ধি, তামিল, তেলুগু আর উর্দু। দেখো ব্যাপারটা। এবার অরিজিনাল 14 ল্যাঙ্গুয়েজেস দেখো। টাইমলাইন্স অফ এডিশন অফ দ্য 8th শিডিউল দেখো। এডিশনস টু দ্য 8th শিডিউল, 8th শিডিউলে কি করে বা কখন কখন কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হয়েছে দেখো। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কটা ছিল 1950 তে কনস্টিটিউশনে? 14টা ল্যাঙ্গুয়েজ। কি কি ছিল? আসামিজ ছিল, বেঙ্গলি ছিল, গুজরাটি ছিল, হিন্দি, কানাডা, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু এন্ড উর্দু, এই 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। তারপর যখন 1967 যখন 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে সিন্ধি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়েছে, সিন্ধি। 71st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992 তে কোঙ্কনি, মণিপুরি, নেপালি অ্যাড করা হয়েছে। আর 2003 তে 92nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বড়ো, ডোগরি, মাইথালি, সান্তালি অ্যাড করা হয়েছে, ঠিক আছে। প্রথম 14, তারপর 1, তারপর 3, তারপর 1 2 3 4, চারটা, ঠিক আছে। এবার কানেকশন উইথ এনইপি 2020 দেখো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এন্ড ল্যাঙ্গুয়েজ পলিসি দেখো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা ভাষা শিক্ষার ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম, মাদার টাং এডুকেশন এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের প্রিজার্ভেশনের উপর বিশেষ গুরুত্ব দেয়। এর লক্ষ্য হলো শিক্ষাকে আরো ইনক্লুসিভ করা, এফেক্টিভ করা আর কালচারালি রুটেড করা, ঠিক আছে। এবার মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যাপারটা কি দেখো। এনইপি 2020 মাল্টিলিঙ্গুয়ালিজমকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে। রিসার্চ অনুযায়ী মাল্টিলিঙ্গুয়াল চিলড্রেন সাধারণত কি হয়, বেটার কগনিটিভ ফ্লেক্সিবিলিটি থাকে, মানে চিন্তা ভাবনার অধিক নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি তার মধ্যে থাকে। প্রবলেম সলভিং স্কিল আর উন্নত হয়। কমিউনিকেশন অ্যাবিলিটি যেটা বা যোগাযোগ দক্ষতা যেটা, এটা কি হয়, বৃদ্ধি পায়। বিভিন্ন সংস্কৃতি ও ভাষার প্রতি বেশি সহনশীল ও সচেতন হয়। ক্রিয়েটিভিটি এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং তার বিকাশ ঘটে। এবার প্রেজার্ভেশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দেখো, ভারতীয় ভাষার সংরক্ষণ। এনইপি 2020 ভারতীয় ভাষাগুলির সংরক্ষণ ও বিকাশকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। দেখো পলিসির উদ্দেশ্যটা কি দেখো। পলিসির উদ্দেশ্য হচ্ছে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ মানে বিলুপ্তপ্রায় যে ভাষা সেগুলিকে সংরক্ষণ করা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী করা, ভারতের লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিকে রক্ষা করা, ভাষার মাধ্যমে কালচার হেরিটেজ এবং ঐতিহ্য যেটা আছে সেটাকে সংরক্ষণ করা, স্থানীয় সাহিত্য, লোক সংস্কৃতি ও জ্ঞান ব্যবস্থার উন্নয়ন ঘটানো, ঠিক আছে। এবার মাদার টাং লার্নিং দেখো, মাতৃভাষা ভিত্তিক শিক্ষা দেখো। এনইপি 2020 সুপারিশ করে যে শিশুদের প্রাথমিক পর্যায়ে মানে যেটা একদম ফাউন্ডেশনাল ইয়ার্সে শিক্ষা দেওয়া উচিত কোন ল্যাঙ্গুয়েজে, মাদার টাঙে, লোকাল ল্যাঙ্গুয়েজ বা যে তার এলাকার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে দিতে হবে না, রিজিওনাল যেটা বলে। এর কারণ হলো শিশুরা নিজেদের পরিচিত ভাষা সবচেয়ে ভালোভাবে শেখে। এবার বেনিফিটস অফ মাদার টাং দেখো। মাদার টাং এডুকেশনের বেনিফিটটা কি, শেখার গতি বৃদ্ধি পায়, ঠিক আছে। তারপর কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি শক্তিশালী হয়। ড্রপ আউট রেট কমাতে পারে, মানে এখানে কমতে পারে, কারণ যখন সে বুঝতে পারবে, সে জানতে পারবে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তার কাছে, সে স্কুলে যাবে, তো স্কুল যাওয়া বন্ধ করবে না, তাহলে ড্রপ আউট রেটটা কমে যাবে। ক্লাসরুম পার্টিসিপেশন বৃদ্ধি পাবে, সে ক্লাসের মধ্যে কথা বলবে, কারণ টিচার কি বলছে সে বুঝতে পারছে। ইমোশনাল এন্ড কালচারাল কানেকশন বজায় থাকে, ঠিক আছে। এবার কনস্টিটিউশন সাপোর্ট কি, এই নীতি সাংবিধানিক ভিত্তি পাওয়া যায় আর্টিকেল 350 এতে, যেখানে প্রাইমারি স্টেজে মাদার টাং এর শিক্ষার সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। নেক্সট দেখো কনসার্ন রেজ বাই পিটিশনার্স। এবার যে পিটিশনার্স কনসার্ন রেজ করছে এগুলা কি দেখো। হিউম্যান রিসোর্স ক্রাইসিস, সবচেয়ে বড় উদ্যোগ হলো টিচার নাই, টিচার অ্যাবিলিটি নাই, মানে বা ভাষা শিক্ষকের প্রাপ্যতা, মানে টিচার অ্যাবিলিটি মানে ল্যাঙ্গুয়েজ পড়াবে এরকম টিচার। পিটিশনারের মতে যদি স্কুলগুলিতে 22 শিডিউল ল্যাঙ্গুয়েজ পড়ানোর সুযোগ দিতে হয়, তাহলে বিপুল সংখ্যক অতিরিক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এর সিগনিফিকেন্স কি, অনেক স্কুল ইতিমধ্যে শিক্ষক সংকটে রয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ল্যাঙ্গুয়েজ টিচারের অভাব আরো বেশি। পলিসি বাস্তবায়নের জন্য বিশাল হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। এবার টেক্সট বুক, সব শিডিউল ল্যাঙ্গুয়েজের জন্য পর্যাপ্ত টেক্সট বুক এখন উপলব্ধ নয়। অনেক ভাষায় বই, ওয়ার্ক বুক এবং টিচিং ম্যাটেরিয়াল মানে নেই, এখন অ্যাবসেন্ট। অর্থাৎ মানে পর্যাপ্ত লার্নিং সোর্স ছাড়া ল্যাঙ্গুয়েজ এডুকেশন কার্যকর ভাবে দেওয়া সম্ভব নয়। তারপর হচ্ছে বার্ডেন অন স্টুডেন্টস, আমরা বুঝতে পারছি। এবার ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য কি হবে, নতুন
অতিরিক্ত একাডেমিক প্রেশার তাদের উপর সৃষ্টি হতে পারে। শিক্ষার্থী একদম কমপ্লিটলি আনফ্যামিলিয়ার, মানে জানে না এমন ভাষা শিখতে হতে পারে, সেই ভাষায় প্রফিসিয়েন্সি অর্জন করতে হবে, এটা খুব কঠিন ব্যাপার। একই সঙ্গে পরীক্ষার্থীকে এক্সামিনেশনের জন্য অংশ নিতে হবে, আবার নতুন ভাষা শিখতে হবে, কত ঝামেলা। এর ফলে কি হতে পারে, একাডেমিক স্ট্রেস বৃদ্ধি পেতে পারে, লার্নিং বার্ডেন বাড়তে পারে, অন্যান্য সাবজেক্টের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। ঠিক আছে, এবারে হয়েছে কি ইমপ্লিমেন্টেশন বিফোর প্রিপারেশন বা প্রিপেয়ারনেস। দেখো ব্যাপারটা কি, পলিসিটি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কার্যকর করা হয়েছে। টিচার্স রিক্রুটমেন্ট করা, টেক্সট বুক প্রিপারেশন করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সম্পূর্ণ হওয়ার আগেই ইমপ্লিমেন্টেশন করা শুরু বা ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, এটা ঠিক না। তাদের মতে পলিসিটি মূলত পরবর্তী সময়ে কার্যকর হওয়ার কথা থাকলেও 2026-27 একাডেমিক সেশনে এটা এগিয়ে আনা হয়েছে। কেন বুঝতে পারছি না, এটা প্যারেন্টসরা বুঝতে পারছে না। এবার সিবিএসসি কি বলছে দেখো, সিবিএসসি বলছে ফ্লেক্সিবল স্টাফিং মডেল আমরা এখানে নেব। কিরকম, ল্যাঙ্গুয়েজ টিচারের সম্ভাব্য ঘাটতি মোকাবেলার জন্য সিবিএসসি কি করবে, একটি ফ্লেক্সিবল স্টাফিং মডেল প্রস্তাব করেছে। কিরকম দেখো, রিটায়ার্ড টিচার, অভিজ্ঞ রিটায়ার্ড যে ল্যাঙ্গুয়েজ টিচার আছে তাদের পুনরায় নিয়োগ করা যেতে পারে, এতে নতুন শিক্ষক নিয়োগের চাপ কমবে। এক্সপিরিয়েন্স টিচারদের এক্সপার্টাইজ শিক্ষার্থীরা কাজ লাগাতে পারে। তারপর আসছে কি কোয়ালিফাইড পোস্ট গ্রাজুয়েটস, মানে কি যেসব পোস্ট গ্রাজুয়েটস নির্দিষ্ট ভাষায় দক্ষ আছেন তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যেতে পারে। এটি ল্যাঙ্গুয়েজ টিচার পুল বাড়াতে সাহায্য করবে। তারপর এক্সিস্টিং টিচার, স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে কেউ যদি অতিরিক্ত কোনো ভাষায় দক্ষ হন তাহলে তারা সেই ভাষায় পড়াতে পারবেন, ফলে নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন কমে যাবে, কত ঝামেলা। টেকনোলজি বেসড সলিউশন, মানে কি সিবিএসসি মনে করেন টেকনোলজি ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ এডুকেশন আরো কার্যকর করা যেতে পারে এখানে। ঠিক আছে, যেমন ভার্চুয়াল টিচিং করে, কিরকম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী ল্যাঙ্গুয়েজ ক্লাসেস নেওয়া যেতে পারে, একজন শিক্ষক একাধিক স্কুলের শিক্ষার্থীদের একসঙ্গে পড়াতে পারেন। তারপর যে হাইব্রিড লার্নিং, এটা কোনটা, অনলাইন অফলাইন টিচিং এর সমন্বয় করা যেতে পারে দুইটা, কিছু ক্লাস ফিজিক্যাল ক্লাসরুম এবং কিছু ভার্চুয়ালি পরিচালিত হতে পারে। ডিজিটাল রিসোর্সেস, মানে স্কুলের মধ্যে ডিজিটাল লার্নিং ম্যাটেরিয়াল ভাগ করে নেওয়া যেতে পারে, ই বুকস, তারপর রেকর্ডেড লেকচার, অনলাইন কন্টেন্ট এবং লার্নিং মডিউলস ব্যবহার করা যেতে পারে, এতে রিসোর্স অ্যাভেলেবিলিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর সেকেন্ডারি স্কুল ক্লাস্টার, মানে কি সহোদয় স্কুল ক্লাস্টার হলো এমন ও একই অঞ্চলের বা পার্শ্ববর্তী সিবিএসসি স্কুলের নেটওয়ার্ক, যেখানে স্কুলগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করতে পারে। পারপাসটা কি, রিসোর্স শেয়ারিং, একটা মেইন পারপাস, এটা টিচার শেয়ারিং করা, এটা হচ্ছে বিভিন্ন স্কুলে। একাডেমিক কোলাবোরেশন, মানে শিক্ষাগত সহযোগিতা, এটা হবে। বেনিফিট কি হবে, ছোট স্কুলগুলিও বিভিন্ন ভাষা পড়ানোর সুযোগ পাবে, ল্যাঙ্গুয়েজ টিচার একাধিক স্কুলে সেবা দিতে পারবেন, ইনফ্রাস্ট্রাকচার ও লার্নিং রিসোর্সের যেটা আছে সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হবে, পলিসি ইমপ্লিমেন্টেশনে খরচটা অনেকটা কমে যাবে। এবার এনসিআরটি রোল কি, এনসিআরটি করবে, এটা করতে হবে কি দেখো, এনসিআরটি সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বাস্তবায়নের জন্য তারা 22টা মানে 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজে শিক্ষা সামগ্রী প্রস্তুতের কাজ করছে। এনসিআরটি দাবিগুলোর মধ্যে রয়েছে দেখো, প্রিপারেশন টেক্সট বুক, বিভিন্ন ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করা, রিভিউইং কন্টেন্ট, মানে বিষয়বস্তু যেগুলো আছে গুণগত মান ও যথার্থ যাচাই করা, তারপর ভেটিং ম্যাটেরিয়াল, মানে শিক্ষা সামগ্রী বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা ও অনুমোদন এখান থেকে নেওয়া, ফাইনালাইজিং ম্যানুস্ক্রিপ্ট, বইয়ের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা, তারপর হচ্ছে কি বলছে এটা, ডিসেমিনেটিং টেক্সট বুক, মানে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়া, ডিসেমিনেটিং। ঠিক আছে, এবার ল্যাঙ্গুয়েজ ভার্সেস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ডিবেট দেখো, ইংলিশ ভার্সেস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ডিবেট, ব্যাপারটা কি দেখো, আর্গুমেন্টস ফর স্ট্রেংথেনিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে এখানে স্ট্রেংথেনিং করার পেছনে যুক্তিটা কি, কালচারাল প্রিজার্ভেশন, মানে ভাষা একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ, প্রতিটি ভাষার সঙ্গে জুড়ে থাকে কি লিটারেচার, ট্রেডিশনস আর হিস্টোরিক্যাল, এখানে মেমোরি যেটা দেখছি বা তার এডুকেশনের বেনিফিট গুলো থাকে। রিসার্চ অনুযায়ী শিশুদের শেখার ক্ষমতা সবচেয়ে বেশি হয় যখন শিক্ষা তাদের পরিচিত ভাষা দেওয়া হয়। মাদার টাং বা ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজে শিক্ষা দিলে কি হয়, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়, লার্নিং আউটকামস বৃদ্ধি পায়, ক্লাসরুম পার্টিসিপেশন বাড়ায়, ড্রপ আউট রেট কমাতে এখানে সাহায্য করে। এক্সাম্পল দেখো, একজন এসএমই স্পিকিং বা বেঙ্গলি স্পিকিং শিশু নিজের ভাষায় গণিত ও বিজ্ঞান বুঝতে তার সুবিধা হয়। এবার ন্যাশনাল ইন্টিগ্রেশন কি হবে, বিভিন্ন ভারতীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকবে, আন্তঃরাজ্য সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ায়, ইউনিটি এন্ড ডাইভার্সিটিকে শক্তিশালী করে, জাতীয় ঐক্য সামাজিক সম্প্রীতি এখানে বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার আর্গুমেন্টস ফর রিটেনিং দ্য সেন্ট্রাল রোল অফ ইংলিশ, ইংলিশ রাখার পেছনে মেইন পারপাসটা কিন্তু আর্গুমেন্টটা কি দেখো, বর্তমান গ্লোবালাইজ ওয়ার্ল্ডে ইংলিশ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভাষা, ইংলিশ প্রয়োজন হয় কিসের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ইংলিশ লাগে, সায়েন্সের ক্ষেত্রে ইংলিশ, টেকনোলজি ইংলিশ, ডিপ্লোমেসি ইংলিশ, এমপ্লয়মেন্ট অপরচুনিটির ক্ষেত্রেও দেখো বর্তমানে বহু ক্ষেত্রে ইংলিশ নলেজ একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা, বিশেষত আইটি সেক্টর, কর্পোরেট সেক্টর, ব্যাংকিং বলো, সিভিল এভিয়েশন বলো, ইন্টারন্যাশনাল বিজনেস বলো, তারপর সার্ভিস সেক্টর বলো, সব ক্ষেত্রে কি লাগছে, ইংলিশটা লাগছে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখো বিশ্বের অধিকাংশ যে একাডেমিক জার্নাল বলো, রিসার্চ পেপার বলো, সাইন্টিফিক পাবলিকেশন বলো,
টেকনিক্যাল যে লিটারেচার আছে সব ইংলিশে প্রকাশিত হয়। আর ব্রডার সিগনিফিকেন্স অফ দ্য ডিবেট, দেখো এই বিতর্কের মূল প্রশ্ন হলো হাউ ক্যান ইন্ডিয়া প্রমোট ইটস লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি উইদাউট কম্প্রোমাইজিং গ্লোবাল কম্পিটিটিভনেস। আমরা কি করে এটা করবো? অর্থাৎ একদিকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উন্নয়ন করতে হবে, মাদার টাং এডুকেশন দিতে হবে, কালচার প্রিজার্ভেশন করতে হবে, আবার সাথে সাথে ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াতে লাগবে, গ্লোবাল কম্পিটিবিলিটি তৈরি করতে লাগবে, ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস যেন আমাদের থাকে। এই দুইয়ের মধ্যে একটি ব্যালেন্স অ্যাপ্রোচ কিভাবে তৈরি করা যায়, এটা একটা বিরাট প্রশ্ন। ঠিক আছে, এতটুকু ভাষা নিয়ে যে সিবিএসসি এর যে নতুন 3 ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা ছিল সেটা সম্বন্ধে, সুপ্রিম কোর্টের যে ট্রায়াল চলছে এটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে।